মিডিয়া কিভাবে আলেমদেরকে বোকা বানায় তার একটা উদাহরণ আপনাকে দেই। আজ থেকে প্রায় 13-14 বছর আগে পাকিস্তানের একটা মেয়ে, মোটামুটি ধার্মিক পরিবারের মেয়ে, রক্ষণশীল পরিবারের মেয়ে। এই মেয়েটা ইউটিউবে খুব তার খোলামেলা পোশাক, খোলামেলা মানে এক কথায় অশ্লীল ভিডিও ছাড়া শুরু করে। মেয়েটার নাম হচ্ছে কিন্দিল বালুচ, ঠিক আছে? পাকিস্তানের বালুচিস্তানের মেয়ে। তো কিন্দিল বালুচ সে মোটামুটি তার পরিবারকে উপেক্ষা করে, তার বাবা মা ভাই বড় ভাই ছিল, তাদের সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখে নিজের ইচ্ছা মতো সে আস্তে আস্তে সে মডেল হয়ে যায়। এবার বিভিন্ন তাকে দেখলে মনে হবে যে সে একটা পর্ন স্টার। তো তার ভিতরে যখন দিনের পর দিন ফাহেসা অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছিল এবং তাকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরও যখন কোনোভাবেই তাকে কন্ট্রোলে রাখা যাচ্ছিল না, একাধিক ছেলের সঙ্গে তার অবৈধ সম্পর্ক প্রকাশ্যে, গোপনেও না, তখন তার বড় ভাই তাকে প্রচণ্ড মারধর করে এবং এই মারধরে মেয়েটা খুব জখম হয় এবং মারা যায়। এটা মোটামুটি 2008 সাল, 9 সাল, 10 সালের কথা। ওই সময় যখন আমরা ইউটিউব বলতে কিছুই বুঝি না, তখনই সে ইউটিউবে এগুলি ছাড়া শুরু করে এবং বিভিন্ন কসমেটিক্সের যে আছে যারা বিক্রি করে, ব্যবসায়িক পণ্য যারা বিক্রি করে, এরা ওই মেয়েটাকে হায়ার করে নিয়ে যেত, তাকে দিয়ে মডেলিং করাতো এবং পণ্য বিক্রি করতো। তো এই ধরনের কর্মকাণ্ড সে দীর্ঘদিন ধরে করার পরে যখন তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না, তখন এক পর্যায়ে তার এভাবে করুণ মৃত্যুটা হয়। তো যেহেতু সে মুসলমানের মেয়ে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এবার দেখেন মিডিয়া এটাকে পরে যখন খুব বেশি তোলপাড় হয়ে গেল যে আপন ভাইয়ের হাতে তার ছোট বোন খুন হয়েছে, নিহত হয়েছে, তখন আলেম ওলামারা এটা নিয়েও বিস্তারিত বিবৃতি দেওয়ার পরে 5 জন বা 4 জন আলেমের একটা টিমকে মিডিয়া ডাকলো, একটা টেলিভিশন টক শোতে ডাকলো, আমার ঠিক মনে নেই, জিও টিভি সবচেয়ে নাম করা, জিও টিভি হতে পারে বা এরকম কোনো একটা টিভিতে আর কি। ডাকার পরে নামটা মনে, জিও টিভি না বা এই টাইপের কোনো একটা টিভি চ্যানেলে তাকে ডাকা হলো, কয়েকজনকে ডাকা হলো। ডাকার পরে ওখানে 5 জন আলেম ছিলেন। তো সবাইকে উদ্দেশ্য করে সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনারা বলুন তো, যে এইভাবে অন্যায়ভাবে নিজের আপন বোনকে হত্যা করা, এটা কি ইসলাম কোনোভাবে সমর্থন করে? 4 জন আলেমই একসাথে বলে উঠলেন, না না না, ইসলাম এটাকে সমর্থন করে না, এটা জুলুম, এটা অন্যায়। ইসলাম কখনোই এইভাবে করে অত্যাচার করে নির্মমভাবে কোনো প্রাণীকে হত্যা করার অনুমতি দেয় না, মানুষকে হত্যা করা তো দূরের কথা। খুবই ভালো কথা, প্রশ্নটাও ঠিক ছিল, উত্তরও ঠিক ছিল। একজন আলেম তিনি কি করলেন, তিনি কোনো উত্তর দিলেন না, চুপ করে বসে আছেন। যখন মোটামুটি সবার কথা বলা শেষ হলো, তখন তিনি বললেন যে আমার কিছু প্রশ্ন আছে সাংবাদিক আপনার উদ্দেশ্যে। কি সেটা? সেটা হচ্ছে যে ভাই তার বোনকে হত্যা করেছে, মেরে ফেললো, এটা আপনি জিজ্ঞাসা করলেন, এটা তো পরের ঘটনা। আপনি এই মেয়েটার আগের জীবনের বিষয়গুলি নিয়ে কেন প্রশ্ন তুললেন না? তখন সাংবাদিককে পাল্টা, ওই আলেম সাংবাদিককে পাল্টা জিজ্ঞেস করলেন যে এই মেয়েটা শর্ট পরে, বিকিনি, ছোট ছোট জামা কাপড় পরে সে ভিডিও করত, এটা কি ইসলাম সমর্থন করে? এই মেয়েটাকে দিয়ে মিডিয়া ব্যবসা করছিল, এটা কি ইসলাম সমর্থন করে? এই মেয়েটা একাধিক বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো, তাদের সাথে রাত যাপন করতো, তাদেরকে নিয়ে সে ভিডিও করত এবং সে পুরো সমাজকে এইভাবে মানে প্রগতির দিকে ডাকছিল, খোলামেলাভাবে মিশার জন্য সে অন্য মেয়েদেরকে সে নারী স্বাধীনতার নামে কুস্বাধীনতার দিকে ডাকছিল, এটা কি ইসলাম সমর্থন করে? পাকিস্তানের সংবিধান অনুযায়ী এই রকম কর্মকাণ্ড, এটা কি পাকিস্তান সংবিধান সমর্থন করে? তো এই রকম প্রায় 8-10টা প্রশ্ন তিনি ওই সাংবাদিককে ছুঁড়ে দিলেন। সাংবাদিক একটা প্রশ্নের উত্তরও দিতে পারেননি। এখান থেকে একটা ঘটনা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, সেটা হচ্ছে যে যে কোনো সাংবাদিক তারা কি করবে, মিডিয়াতে আলেম ওলামাদেরকে ডাকে। আমি ছোটোবেলা থেকে কোনো আলেম টক শোতে গেলে আমি দেখি যে আসলে ওই আলেমকে কীভাবে জিজ্ঞেস করে আর সে কীভাবে উত্তর দেয়, এটা দেখার জন্য। তো দেখা যাচ্ছে যে তারা প্রথম যে প্রশ্নটা করা উচিত, প্রথমে যে পয়েন্টটা আনা উচিত, এই পয়েন্টটা বাদ দিয়ে তারা পরে অন্য একটা পয়েন্ট নিয়ে আসে। এমন একটা পয়েন্ট নিয়ে আসবে যে পুরো ঘটনার মোড়টা ঘুরে যাবে অন্যদিকে। যেমন এখানে
ছেলেটা অন্যায় করেছে এটা তারা জিজ্ঞেস করলো, কিন্তু মেয়েটা কী কারণে ছেলেটা এই কাজ করলো, মেয়েটা যে অশ্লীলতার দিকে গিয়েছিল এবং মানুষকে ডাকছিল প্রকাশ্যে, এই যে নোংরা জেনার দিকে সে ধাবিত হয়েছিল, তার মানে পুরো সমাজটাকে, পুরো দেশকে, পুরো অনলাইন জগৎটাকে সে কলুষিত করছিল, এটা কিন্তু এই সাংবাদিক ভুলেও তুলে নেই। এটা বাদ দিয়ে, তার পুরো অন্ধকার জগৎটা বাদ দিয়ে পরবর্তীতে ফাইনালি তার ভাই তাকে মেরে ফেলেছে, তাও হত্যার উদ্দেশ্যে না, ধরে নিলাম হত্যার উদ্দেশ্যে, যেটাই হোক না, এটা তার ভাই ভুল করেছে, ঠিক আছে, কিন্তু এটা সে ডাইরেক্ট কেন জিজ্ঞেস করলো? আসলে আলেম ওলামাদেরকে দিয়ে এখন সে ওই ভাইটাকে, তাকে কী করতে হবে, খুনি বানাতে হবে, তাকে হলো সমাজে অপরাধী হিসেবে আলেম ওলামাদের মুখ দিয়ে এটা প্রমাণ করতে হবে। এই হলো সাংবাদিকদের কৌশল, মিডিয়া এই কৌশলে কাজ করে। এজন্য যে কোনো আলেম, আপনারা যদি টক শোতে যান, অবশ্যই যারা এই বিষয়গুলো বুঝেন তারা যাবেন। আমি আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের হেফাজতে ইসলামের একজন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। আমি নর্মালি দেওবন্দি বেরলভী আলেমদের ভিতরে যে কজন আলেমকে আমি পছন্দ করি মানে তাকে ফলো করি না, মানে তার কথাবার্তা, চালচলন, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে যাদেরকে খুব যোগ্য মনে করি, তন্মধ্যে একজন হচ্ছেন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। মাওলানা সাখাওয়াত হোসেন রাজিকে সাংবাদিকরা সবাই জিজ্ঞেস করলো যে মামুনুল হকের বিষয়টা জানি, সোনারগাঁয়ে রিসোর্টে তাকে পাওয়া গেল। তো এই মামুনুল হক কিন্তু এই টক শোতে উত্তর দিতে পারেন না। তাকে ওই যে বেশ কয়েকজন নাস্তিক ডাকলো, কি নাম যেন, মুরগি কবির বলে যে, কি নামটা ভুলে গেছি, আচ্ছা যাই হোক, তাকে অনেকগুলো প্রশ্ন করলো, আর ওই প্রশ্ন যেইভাবে প্রশ্ন করছে মামুনুল হক সাহেবও ওইভাবে উত্তর দেওয়া শুরু করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি কোণঠাসা হয়ে গেলেন। এরকম একাধিক টক শো আছে 13 সালে, 14 সালে, 15 সালের দিকে। থাপা বাবা, চাপা বাবা, নুরানি বাবা, তারপরে যে অভিজিৎ, এগুলোকে কেন্দ্র করে যখন মোটামুটি খুব উত্তাল ছিল, বাংলাদেশের মিডিয়া খুব একেবারে কান্নাকাটি করছিল, সেই সময় মামুনুল হক সাহেবকে আরও অন্যান্য আলেমদেরকে প্রায় টক শোতে ডাকা হতো। তো মামুনুল হক সাহেব প্রতিবার ফাঁদে পা দিতেন, ঠিক আছে। আমি বলছি না যে তার মেধা নেই, মেধাবী জ্ঞানী মানুষ, ঠিক আছে, কিন্তু ওই মিডিয়া ব্যক্তিত্বের সাথে কীভাবে লড়াই করতে হবে এই জিনিসটা ওই সময় তার মধ্যে দেখিনি। এখনকার অবস্থা কি জানি না, এখন তো আর এইসব দেখা হয় না। তো মাওলানা সাখাওয়াত হোসেন রাজিকে জিজ্ঞেস করা হলো যে মাওলানা মামুনুল হক আপনারই সংগঠনের হেফাজতের, বা আপনারা একসাথে চলাফেরা করেন, তো উনাকে রিসোর্টে পাওয়া গেল, এবং তারপরে ওনার ভয়েস পাওয়া গেল যে উনি তার স্ত্রীকে ফোন দিয়ে বলেছিলেন যে কি মাহমুদ সাহেব না কি অমুকের স্ত্রী ছিল উনি, মানে যাকে মামুনুল হক সাহেবকে যে মহিলাটার সাথে ধরা হয়েছিল সেই মহিলাটা হচ্ছে আরেকজনের স্ত্রী। এই কথাটা মামুনুল হক সাহেব তার স্ত্রীকে, তার যে বৈধ স্ত্রী, সেই স্ত্রীকে কল দিয়ে বলেছিলেন। আচ্ছা, এই প্রশ্নটা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তখন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি তিনি এটা উত্তর না দিয়ে বললেন যে এটা মামুনুল হক সাহেব পার্সোনাল ম্যাটার, কিন্তু আপনারা আমাকে আপনাদের কাছে আমার এই প্রশ্ন যে এইভাবে ফোনে আড়ি পাতা এবং অন্যের কল রেকর্ড ফাঁস করা, এটা কোন আইনে বৈধ? এই প্রশ্নটা মাওলানা সাখাওয়াত হোসেন রাজি করলেন, সব সাংবাদিক একবার হই চিল্লাচিল্লি শুরু করে দিল। একটা সাংবাদিকও আর পয়েন্টে কথা বলতে পারলেন না, আর উত্তর দিতে না দিয়ে আবার তাকে ফাঁসানোর চেষ্টা করলেন। প্রত্যেকবারে সাখাওয়াত হোসেন রাজি সাহেব এভাবে করে টেবিলটা উল্টিয়ে দিয়েছেন আর কি, এক কথায়। তাহলে এই যে আমাদের যে একটা অবস্থা, আমাদের অনেক আলেম ওলামা, তারা বড় আলেম, তারা কিতাবি জ্ঞান তাদের অনেক আছে, এই সমস্ত বড় আলেমদেরকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তাদেরকে আসলে কি করা যায় না, হাইলাইট করা যায় না। এইরকম ব্যক্তিদেরকে খুঁজে আমাদের এই মিডিয়া বিভিন্ন টক শোতে ডাকা হয়, এরপরে তাকে ওই রকম খোঁচানো প্রশ্ন করা হয়, ওইভাবে করে তাকে আটকানো হয়, আর উনিও সরল মনে এটা বলে ফেলেন, কোনো একটা ফতোয়া দিয়ে দেন, তখন এটাকে আবার মিডিয়া কি করে, হাইলাইট করে। তা এটা গোটা পৃথিবীতেই হচ্ছে, এটা শুধু যে আমাদের যে বাংলাদেশে হচ্ছে তা না। এবং এই কি টিভি চ্যানেল, বারখা দত্ত যে সাংবাদিক মহিলাটার নাম, বেয়াদব মহিলা, টিভি চ্যানেলটার নাম মনে নেই, সেখানে ডাক্তার জাকির নায়েককে ডাকা হয়েছিল। তো ডাক্তার জাকির নায়েককে ডাকা হয়েছিল, কিন্তু জাকির নায়েককে কথা বলতে দেওয়া হচ্ছিল না। জাকির নায়েক যেভাবে উত্তর দিচ্ছিলেন, ধরা খাচ্ছে, ওনাকে থামানো হচ্ছিল, ঠিক আছে। তো জাকির নায়েকের আসলে ওখানে যাওয়া উচিত হয়নি, কিন্তু উনি কেন গিয়েছিলেন এটা উনি ভালো জানেন।
পরবর্তীতে একটা আলাদা একটা প্রশ্ন তো সেশন তিনি করেছিলেন, সেখানে জাকির নায়েককে অনেকেই বলেছিলেন যে আপনার মতন এত বড়জন ব্যক্তিত্বের এই সমস্ত টিভি চ্যানেলে যাওয়া উচিত হয়নি। যাই হোক, সে ওখান থেকেও মিডিয়া ব্যক্তিত্বের যারা ছিলেন, যে সমস্ত সাংবাদিক ছিলেন, তাদের যে চরিত্র তার কিছুটা উন্মোচন হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখনও বিভিন্ন টক শোতে আলেম ওলামাদেরকে ডাকা হয়, এরপর তাকে বাঁশ দেওয়া হয় এবং ওই বাঁশ খেয়ে পরবর্তীতে কী হয়, ওটা আরও বেশি হাইলাইট হয় এবং আরও বেশি কী হয়ে যায়, নেগেটিভ বা নেতিবাচক ফলাফল আমরা দেখতে পাই। এই জন্য মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে যারা কথা বলতে পারে, যাদের ভিতরে এই বুদ্ধিটা আছে যে কিভাবে সাংবাদিকদেরকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে একজন সাংবাদিককে উত্তর দিতে হয় এবং সাংবাদিকরা কোথায় প্যাঁচ দেয় ওই প্যাঁচটা খুলতে হবে, প্লাস ওকে প্যাঁচে ফেলতে হবে, এই উপস্থিত বুদ্ধিটা যার আছে তিনি যাবেন হচ্ছে এই সমস্ত টকশোতে। তা না হলে যে কেউ যাবেন এবং কী হবে, এটা একটা নেতিবাচক রেজাল্ট নিয়ে আসবেন, যেটা অতীত হয়েছে, এখনও হচ্ছে। তো এই দুইটা ঘটনা, পাকিস্তানের কিন্দিল বালুচ এই ঘটনাটা, আর এই যে বাংলাদেশের মাওলানা সাখাওয়াত হোসেন রাজি যে ঘটনাটা আমি বললাম, এটা এইরকম উদাহরণ অনেক আছে। কিন্তু আমাদের এই মিডিয়া ব্যক্তিত্বের সাথে লড়াই করার মতো ওই রকম মেধাবী ছেলেপেলে আমাদের তৈরি হয়নি। আলহামদুলিল্লাহ বেশ কিছু আলেম ওলামা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদেরকে হাইলাইট করা হচ্ছে না ওইভাবে। মিডিয়া কখনো এদেরকে হাইলাইট করবে না, এদেরকে আপনাকে আমাকে হাইলাইট করতে হবে। এই যে কী নাম, আরে নামগুলো ভুলে যাচ্ছি, কায়সার হামিদ না কে যেন মারা গেছেন, তাকে নিয়ে খুব আমি ইউটিউবে আমার নিজেরই একটা খুতবা আপলোড দিচ্ছি। ওই সময় কায়সার হামিদ আর নেই। কায়সার হামিদকে পরে আমি প্রথম আলো বা আরও 2-3টা নিউজে দেখলাম যে কায়সার হামিদ তার শারীরিক যে একটা মানে অবকাঠামো ছিল, এটা দেখে মানুষ হাসাহাসি করতো। তারপর তিনি দমে যান নাই, অদম্য সাহস আর অফুরন্ত চেষ্টা, ফলে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছিলেন, হ্যান হয়েছিলেন, ত্যান হয়েছিলেন। কি হয়েছে তাতে আমাদের? কায়সার হামিদ তিনি মারা যাওয়াতে আমাদের কি ক্ষতি হয়েছে? কিছুই হয়নি। তিনি জীবিত থাকলেই বা আমাদের কী লাভ হতো? তিনি তো আরও বেপরদা এটাকে আরও প্রসার করছিলেন। এরকম মানুষ বেঁচে না থাকলে আমাদের কি ক্ষতি? দোয়া করি যদি মুসলমান হয়ে থাকে তাহলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। তো মিডিয়া এইভাবে করে হাইলাইট করছে। মিডিয়া এইভাবে করে হাইলাইট করতে করতে কী করে, যেটা দিন সেটাকে রাত বানায়, রাতটাকে দিন বানায়। ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি প্রায় বলতেন যে মিডিয়া জিরোকে হিরো বানায়, হিরোকে জিরো বানায়, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। তো আমি এই যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিডিয়াদের সামনে যদি আপনার কথা বলতে হয়, তাহলে আপনাদের মধ্যে, আমাদের ভিতরে, আলেম ওলামাদের মধ্যে, তালেবুল ইলমদের মধ্যে যারা মিডিয়াকে নাকানি চুবানি খাওয়াতে পারবে এইরকম ব্যক্তিদেরকে সিলেক্ট করে মিডিয়াতে পাঠান। আর যারা শুধু বড় আলেম, বড় লেখক, বড় গবেষক, বড় ওস্তাদ, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, কিন্তু ওইরকম মানে না, মিডিয়া ব্যক্তিদের চতুরতার সাথে পরিচিত না, এই রকম ব্যক্তিদেরকে কখনোই বিভিন্ন টক শোতে পাঠানো যাবে না। এটা কী হবে, হিতে বিপরীত হবে। এই হয়েছে, অলরেডি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এটার লাগাম এখনই টেনে ধরা দরকার। যেই সেকশনে দক্ষ তাকে সেখানে পাঠাতে হবে। মানে আপনি দক্ষ বাংলা ভাষায়, তো আমি কি এখন আপনাকে না ডেকে বাংলা ভাষা আপনার কাছ থেকে না শিখে আপনার বড় শাইখুল হাদিসের কাছে আমি বাংলা ভাষা শিখবো? এটা তো ভুল হবে। ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আজকে আমার ভিডিওর মেসেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।